তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। হিরো আলম। টিং টিং টা টিং টিং টু টিং টা টা টু টিং। জিরো আলম। তো যতবারই দাঁড়াইছি ততবারই ফেল করেছি। কেউ আপনাকে ভোট দেয় না। হ্যাঁ, এই ফাউল। তুমি পাও তো পাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ করেছি বাংলাদেশের গর্ব, জাতির গর্ব, জনতার গর্ব, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, নয়নের মণি, চোখের তারা, মাথার চুল, মুখের দাড়ি, বগলের ভুরু, আরও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আমাদের সকলের প্রিয় এবং এক নামে যাদেরকে আপনারা চিনেন, বাংলাদেশের আলোচিত সমালোচিত দুই ব্যক্তি। আমার ডান পাশে আছেন সকলের সুপরিচিত হিরো আলম এবং আমার বাম পাশে আজকে উপস্থিত আছে বাংলাদেশের জনপ্রিয় এক তারকা জিরো আলম। দুই তারকাকে আমরা আমাদের স্টুডিওতে আজকে পেয়ে গিয়েছি। এখন আমরা তাদের সাক্ষাৎকার নিব। শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের জনপ্রিয় তারকা হিরো আলমের কাছে। আচ্ছা হিরো আলম, আপনি মারা গেলেন কিভাবে? কিটা মনে হচ্ছে আমি মারা গেছি। যারা আমার সম্পর্কে লিখেছে যে আমি হিরো আলম মারা গেছি, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তাদের বিচার করুক। আমি নির্বাচন করতে যে একটু মার খেয়েছি মনিনি। আমি হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে আবার আমার কাজে নেমে পড়েছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখলাম যে হিরো আলম আসলে মরেনি, তিনি শুধুমাত্র মার খেয়েছেন, মার খেয়ে একটু আহত হয়েছে এবং সুস্থ হয়ে সে আবার আমাদের মাঝে ফিরে এসেছে এবং আমাদের স্টুডিওতে সে ফিরে এসেছে। আচ্ছা, আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতিটা ব্যক্ত করুন, মানে অনুভূতি ব্যক্ত করুন। আমি আজকে বগুড়া থেকে আপনাদের ঝিনাইদহ ফিনাইতে এসেছি। এতে আমার এই ঝিনাইদহ জাজ টিভিতে সাক্ষাৎকার দিতে এসে আমার গর্ভবতী নাকতে। কি বললো? ওটা গর্ভবতী না তো, ওটা গর্ভবোধ হবে। যার ভাষা ঠিক নাই সে এসে সাক্ষাৎকার দিতে। ভাতা ঠিক দিয়ে কী করবেন? আমি জাতীয় পর্যায়ে নির্বাচন করে এসেছি। আপনি তো ওয়ার্ড পর্যায়েও কিছু গ্রাম পর্যায়েও মেম্বারই নির্বাচন করতে পারেননি, আবার নেতা হয়ে আমার পাশে আছেন। জিরো আলম কোথাকার? আমি হিরো আলম, আমার নামের আগে হিরো আছে, আর কোনো নায়কের সামনে হিরো নেই। তার মানে আপনি জীবনে অনেক সফলতা অর্জন করেছেন, এই জন্য আপনি হিরো আলম। আর আমাদের বামপন্থী নেতা যিনি আছেন উনি জীবনে কিছু করতে পারেনি, এই জন্য উনি জিরো আলম। এটাই তো আপনি বোঝাতে চাচ্ছেন নাকি? জি জি, আর শুধু তো এটাই না, আমি নির্বাচনে আসার আগে দা অর্জন করেছি। বাংলাদেশের মানুষ গেদা থেকে নেদা সবাই আমাকে চেনে, এটা তো আপনি জানেন। হ্যাঁ। আচ্ছা জনাব হিরো আলম, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ আপনি বিনোদন জগতের মানুষ, আপনি টিকটক করেন এবং বিভিন্ন মডেল, আপনাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাটকে এবং আপনার বিভিন্ন কন্টেন্ট গানের মডেলে আপনাকে আমরা দেখেছি। আপনি হঠাৎ করে এই বিনোদন জগৎ ছেড়ে আপনি আবার রাজনীতিতে আসলেন কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা জানতে চাচ্ছি। সেটা তো বলবো। আর আমি গানের শুধু মডেল না, আমি নিজে একজন সঙ্গীত শিল্পী। ও আচ্ছা, আপনি একজন সঙ্গীত শিল্পী। আমরা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় গানগুলো আপনার কণ্ঠে আমরা শুনেছি। তো আজকে যেহেতু আপনাকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে, তো আপনার কাছে আমরা আপনার একটি জনপ্রিয় কোন গানটি আপনার গাইতে সবথেকে বেশি ভালো লেগেছে এবং আপনি দর্শক সাড়া পেয়েছেন, সেই গানটি আজকে আমরা 2 লাইন দর্শকদেরকে একটু শোনাতে চাচ্ছি। আপনার একটু ভুল হয়েছে। আমি আসলে বাংলাদেশের জনপ্রিয় গানই গাই না। আমি এর আগে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমাকে ডিবি অফিস পর্যন্ত দিতে হয়েছিল। আমি সেখানে মামলা হয়েছিল আমার বিরুদ্ধে। পরে বিবিসি আমাকে দেখিয়েছে যে না, ওনার যে প্রতিভা, এটাকে ছোট করার কিছু নেই। আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি তো সেটা দিয়েই গাবো, তাই না? জি জি। আমাকে তো হেনস্থা করার কিছু নেই। না, আমাকে মুখ নেকা দিতে হয়েছিল যে আমি যেন রবীন্দ্রসঙ্গীত আর কোনোদিন না গাই। এটা কি ঠিক বলেন? এখন শুধু রবীন্দ্রসঙ্গীত, নতুন সঙ্গীত এগুলোর মধ্যেই আমি সীমাবদ্ধ না। আমি বৃত্তের প্রায় 8টা ভাষায় গান গেয়েছি, তার মধ্যে চাইনিজ গানটা আমার সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। আমি সেটা দুনিয়ায় শোনাবো। আর বর্তমান যেটা আমার সবচেয়ে বেশি হিট, 30 মিলিয়ন হয়েছে প্রিয়তমা গানটা, সেটাও আমি শোনাবো। তো চাইনিজ গানটা আগে শোনাই। শোনান। টিং টাং টু টা টু টিং টিং টা টিং
চিং চা চিং চিং চু চিং চা চা চু চিং। এটা হলো চাইনিজ গান। এই গানটা আমার সবচেয়ে বেশি হিট হয়েছিল, ভাইরাল হয়েছিল। আর রিসেন্টলি আমি যে গানটা করেছি, শাকিব খানের অভিনীত প্রিয়তমা সিনেমার যে গান বানাম গেয়েছে, ওই গানটা, এটা দুনাই থুনাই। শুনেন। দন্ত কতনে কাটিল এই বুকে দামা, দন্ত কতনে কাটিল এই বুকে দামা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা। আচ্ছা আচ্ছা, থামেন থামেন থামেন। কেন গান ভালো লাগছে না? আসলে সত্য কথা বলতে আপনার গান শোনার পরে আমার রাতে খাবারের রুচি নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনি মোটামুটি আপনার ধারায় আপনি সুন্দর গেয়েছেন। আপনি আর কি কি গান এই পর্যন্ত গেয়েছেন? আমি অ্যারাবিক গেয়েছি, ইংলিশ গেয়েছি, উর্দুতে গেয়েছি। এখন আর গান নিয়ে কথা বলতে চাই না। আর যেটা প্রশ্ন করেছিলেন আপনি যে আমি কেন এই কন্টেন্ট ক্রিয়েটিং থেকে নির্বাচনে আসলাম, জি জি। আসলে আমার অনেকগুলো পেজ আর ইউটিউব ছিল, কিন্তু দত্তু প্যান্ট মার্কা লোক না। আমার এই পেজ স্ট্রাইক মেরেছে, আমার নাইট ম্যানেজার নেই, তার কারণে আমার পেজগুলো বেনিত হয়ে গেছে। তাই আমি ভাবলাম, আমার একজন বুদ্ধিজীবী, তুমি এখন বাংলাদেশের নেতাতঙ্কত, আর এই সরকারের বিরুদ্ধে কেউ দাঁড়ায় না, কলাগার দালানিও পাঁচ করে, তো তুমি তো কলাগাতে ভালো, তা তুমি দাঁড়াও। আমি ওই নব করে করে দাঁড়ালাম। বগুড়াতে দাবর কালাম, ঢাকা এসে দাবর কালাম, মায়ের কালাম, এগুলো একদম আন্তরিক হিংতে হয়। আমার ওই যে ঢাকায় আপনারা দেখেছেন সব টেলিভিকে তিনও দেখাইতে আমাদের মেয়েরা, এটা আমার তাদের থেঁপি তুলছিল, এতে ওনাদের জন্যে গেছে। তো ওনাদের তাদের সুন্দরীটার তো ছবি তুলিনি, সেলফি তুলিনি। আমি তো এখন একজন সুদর্শন পুরুষ, এটা মানুষের দলে। আমি হিরো আলম, বাংলাদেশে একজন মাত্র হিরো আলম, আর কোনো হিরো আলম নেই। আচ্ছা, আপনার কাছে আমরা আবার আসবো। আমরা আমাদের বামপন্থী একজন নেতা আছেন জিরো আলম, আমরা তার কাছে কিছু শুনবো। জনাব জিরো আলম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আপনি আমাদের স্টুডিওতে আসার পরে আপনার অনুভূতি কেমন? আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আপনাদের স্টুডিওতে এসে, আমি অনেক খুশি হয়েছি। মানে আপনি আপনার জন্মের পরে কখনো কোনো টিভি চ্যানেলে আপনি চান্স পাননি, আমাদের স্টুডিওতে আমরা প্রথম আপনাকে আমন্ত্রণ করেছি। মোটামুটি আপনার ভালোই লাগছে নাকি? জি আমার মানে আপনি একটা বাতিল নেতা, আপনাকে আমরা তুলে নিয়ে এসেছি আর কি, ঠিক কি না? জি জি জি। আচ্ছা, তো সম্মানিত জিরো আলম, আমরা তো জানলাম যে হিরো আলম বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি ভাইরাল হয়েছেন। তিনি কন্টেন্ট করে, রাজনীতি করে, গান গেয়ে তিনি ভাইরাল হয়ে হিরো আলম হয়েছে। তো আপনি জিরো আলম হলেন কিভাবে? আমি জীবনে অনেকবার ভোটে দাঁড়াইছি, নির্বাচনে দাঁড়াইছি, কিন্তু যতবারই দাঁড়াইছি ততবারই ফেল করেছি। কেউ আপনাকে ভোট দেয় না? হ্যাঁ, কিন্তু হিরো আলমের মতো আমি অত ফাজলামি করে বেড়াইনি। কি বললেন, কি বললেন, আবার বলুন। মানে এটা এটা কোন ভাষায় বললেন আপনি? ইংরেজিতে বলেছি, আপনি পড়েননি? আমি এইগুলো বলি। আবার কি আবার আবার বলেন তো, কি বললেন? 998। উনি কি বলেছে আপনি কি বুঝতে পেরেছেন? ওর ভাষায় তো শুদ্ধ না, কি বুঝবো আমিও। উনি বলেছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মানে আপনার কথাটা ওনার পছন্দ হয়নি। ও আমার কথায় মাইন্ড করলো না ফাইন করলো, তাতে আমার কি আসে যায়। আমরা আবারও চলে আসছি আমাদের জনপ্রিয় তারকা হিরো আলমের কাছে। আচ্ছা জনাব হিরো আলম, আমরা দেখেছি যে আপনি রাজনীতিতে এসেছেন এবং রাজনীতিতে এসে আপনি অনেকবার পিদানেও খেয়েছেন, মানে মায়ের খেয়েছেন অনেকবার, তারপরেও আপনি বারবার নির্বাচনে আসতে চাচ্ছেন, কারণটা কি? আপনার মনে হয় জানা নেই, যারা বাংলাদেশে এবং বিশ্বে বড় বড় নেতা হয়েছে তারা সবাই পেদানি খেয়েই নেতা হয়েছে। পেদানি না খেয়ে দেখেন নুনু বিকাত কীভাবে পেদানি খেয়ে নেতা হয়েছে, সেজন্য বাড়ি ভেঙে ঢুকতে দেয়, মাই খেয়ে গেঞ্জি মেঞ্জে লুঙ্গি খুঁজে দিতে। এই কারণে যারা মাই খাবে ইয়াই নেতা হবে। আমার মাই নিয়ে আপনারা ছোট করবেন না। আমাকে বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ, আমেরিকা, লন্ডন, এমনকি উগান্ডার প্রেসিডেন্ট আমাকে চিঠি দিয়েছে যে আপনার এই মানার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। এই জন্য আমি বাংলাদেশের যেখানে নির্বাচন হোক আমি হিন্দম জানাবই, কেউ আমাকে আটকায় রাখতে পারবে না।
ধন্যবাদ। আর এসব ছোটোখাটো জিনু আলম টানমের সাথে আমার নিয়ে আসবেন না, এগুলোর সাথে আমার চলে না। আমি বাংলাদেশের সংসদে যে এসব জিনু আলম টানমকে টাইট করে থাকবো। আচ্ছা জনাব হিরো আলম, আমরা রাজনীতি প্রসঙ্গ থেকে বের হয়ে আসি। আপনি মানে যতদিন বেঁচে আছেন বাংলাদেশের যে কোনো আসনে আপনি নির্বাচন করবেন, তাই তো? সেটা তো করবই, এবং জিনু আলম আমাকে অনেক ছোটো করেছে। আমি ইনু আলম মায়ে নাগায় মনম, আর মারবো এখানে, নাট পড়বে বগুড়ায়। সাবধান হয়ে যান, এইসব ফাউল নেতাদের সাথে আমার নিয়ে আসবেন না। আপনি এখন সাংবাদিক ফোন দিচ্ছিলেন, তুই তো ফাউল, তুই ফাউল, তুই ফাউল, তুই ফাউল। এবারে জিনাদের এই সময় মার খাবে। দর্শক, তো আমরা বুঝতে পেরেছি আমাদের টকশোর সামনে আগানো যাবে না। হিরো আলম আবার ঝিনে দেশে মার খাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা করছি। আমরা টকশো এখানে শেষ করছি। লাইট অফ।